দর্শক এবার মূল আলোচনায় ফিরব। আশরাফুল, শেষ কবে শতাধিক রানের জুটি দেখেছিলেন ওপেনিংয়ে? আপনার মনে আছে কিনা কোন ম্যাচটাতে? না, সেটা ভুলে গিয়েছি। 2022 সালে এক্স্যাক্টলি, ভারতের বিপক্ষে জাকির হাসান এবং নাজমুল হোসেন শান্ত যখন ওপেনিংয়ে ছিলেন। আচ্ছা, হ্যাঁ, জাকির মনে হয় ওই ম্যাচে 100 চিটাগংই হয়েছিল দ্বিতীয় ইনিংসে। বাংলাদেশ ফলনে পড়েছিল ভারতের বিপক্ষে। তো না, এটা খুব ভালো লাগছে যে এনামুল বিজয় আসলে লম্বা সময় ধরে ডোমেস্টিক ক্রিকেটে ভালো খেলছিলেন, প্রায় 3 বছর পরে আবার সুযোগ পেয়েছেন। যেই বছর সে আসলে 3 বছর আগে টেস্ট খেলেছিলেন, ওই বছরটা প্রায় 1100 প্লাস রান করেছিল ঢাকা প্রিমিয়ার লিগে। তারপর তাকে ওয়েস্ট ইন্ডিজে নিয়ে টেস্ট খেলানো হয়েছিল এবং টি-20 খেলানো হয়েছিল, কিন্তু যেই ফরম্যাটে সে 1100 রান করেছিল সেই ফরম্যাটটা খেলায়নি ওয়েস্ট ইন্ডিজে। তো তারপরও 5টা টেস্ট ম্যাচে অতটা ভালো কিছু করতে পারেনি। এইটাই তার কেরিয়ার বেস্ট ইনিংস সোফার। নট আউট আছেন, আশা করব যে যেভাবে সে ঢাকা প্রিমিয়ার লিগে রান করে যাচ্ছিল, 14 ইনিংসে 4টা সেঞ্চুরি করেছেন, তো এইটাও একটা বিগ 100 হয়তো বা। ক্রিকেটে ভাগ্যটা খুব ইম্পর্টেন্ট, একটা লাকও তার সাথে ছিল। মাসাকাজ্জার বলে স্লিপে, যদিও ডিফিকাল্ট ছিল, টাফ ক্যাচ ছিল, তারপরও সাদমাম খুব চমৎকার ব্যাটিং করছেন। দুইজন প্লেয়ারই কিন্তু চমৎকারভাবে অ্যাডজাস্ট করে ফেলেছেন। বিশেষ করে তাদের একটা ফাস্ট বোলার যদি আপনি সার্ভাইভ করতে পারেন, বাকি বলারগুলা কিন্তু হ্যাঁ, মুজারাবির বলটা যদি সার্ভাইভ করতে পারেন, বাকি স্পিন অ্যাটাক একদমই অতটা ডেঞ্জারাস না আমার কাছে মনে হয়েছে। তো যেভাবে তারা ডে 1-এ ব্যাটিং করছিল, লাস্ট সেশনে 40 রানে 7 উইকেট নিয়ে ম্যাচে আমরা পুরোপুরি ড্রাইভিং সিটে আছি। এখন আশা করব যে আজকের দিনটা, 2টা সেশন বাকি আছে, 2টা সেশনই যেন ভালো মতন শেষ করতে পারি। যদি 2টা সেশন ব্যাটিং করি, ইজিলি আরও হয়তোবা 200 রান আমরা প্লাস করতে পারবো। আজকে হয়তোবা লিড নিয়ে নিতে পারবো, 100 রানের লিড আমরা হয়তো আজকে নিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। জি, লিডটা কত রানের হওয়া উচিত চিটাগং এর উইকেটে? আমরা চিটাগং এ দেখেছি 4র্থ দিন কিংবা 5ম দিন পর্যন্ত আসলে ফ্ল্যাট উইকেট থাকে। আমার কাছে মনে হয় যে এখন আমরা যে পজিশনে আছি, এইখান থেকে একটা ইনিংসই যেন আমরা ব্যাটিং করি, ওইভাবেই ব্যাটিং করা উচিত। যত বেশি 500-600 রান করে তারপরে হয়তোবা আরেক ইনিংস যেন ব্যাটিং করতে না হয়, ওইভাবেই যেন ব্যাটিং করি। অ্যাটলিস্ট 600 রান প্লাস যদি আমরা করতে পারি, তাহলে আমার কাছে মনে হয় ভালো লাগবে। জি, সাম্প্রতিক যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের নিরিখে 600 রানটা কি বেশি মনে হচ্ছে কিনা? কারণ না, উইকেটটা দেখেন অতটা, চিটাগং সিলেটের উইকেটটা একটু ডেঞ্জারাস ছিল, যে এক্সট্রা একটা বাউন্স ছিল, ঘাস ছিল। এখানে কিন্তু ঘাস নাই, স্পিন হবে, কিন্তু পেস বোলারদের জন্য অতটা এফেক্টিভ মনে হচ্ছে না এই উইকেটটাতে। জিম্বাবুয়ের কিন্তু মূল অ্যাটাকটাই ফাস্ট বোলিং। প্রথম টেস্ট ম্যাচে কিন্তু আমরা হেরেছি একটা বলারের কাছেই। তো সেই জায়গায় তাকে যদি আমরা সার্ভাইভ করতে পারি, আমার মনে হয় না যে, হ্যাঁ, বড় আমি আর কি এই রানটা আমরা অনেক দিন হয়েছে করি না, কিন্তু এখন যে সিচুয়েশনে, যেহেতু বিজয় খুব চমৎকার ফর্মে আছেন, সব ফর্মেটই সে ভালো করছেন, আশা করব তার কাছ থেকে একটা বিগ 100 আমরা আশা করতে পারি। সাদমামের কাছ থেকে তার কেরিয়ারের সেকেন্ড 100টা আশা করতে পারি, এবং যারাই আসবেন তারাই যেন রান করেন, এটাই আশা করতে পারি। একটু প্রথম দিন নিয়ে আলোচনা করতে চাই। 177 রানে 2 উইকেট ছিল, সেখান থেকে 227 রানে অল আউট। আজকে প্রথম বলেই শেষ উইকেটের পতন ঘটেছে। এই যে টার্ন অ্যারাউন্ডটা বাংলাদেশের এবং তাইজুলের যে ভূমিকাটা, আপনি কিভাবে দেখছেন? এবং বরাবরের মতোই তাইজুল, মিরাজরা দেশের মাটিতে, বা সাকিব আল হাসান তো তিনি খেলছেন না, যে স্পিনার যে আধিপত্য, আলটিমেটলি আমাদের স্পিনারদের দিকেই কেন তাকিয়ে থাকতে হয় মানে এখনো পর্যন্ত এত ফাস্ট বোলারের বা পেসারদের মানে ভালো পারফরমেন্সের পরও? পেস বোলারদের দেখেন অপরচুনিটি কিন্তু দেওয়া হচ্ছে, এমন না যে দেওয়া হচ্ছে না, এবং ভালো করছে, এমন না যে খারাপ করছে, কিন্তু উইকেট নেওয়ার জন্য হয়তোবা যেই লেনটাতে বল করা উচিত ওই জায়গাটাতে হয়তোবা হয়নি। যেহেতু উইকেটটা স্পিন উইকেট, এখানে ডে 1-এ উইকেটটা ভালো থাকে, সেই জায়গায় আমরা লাস্ট সেশনটাতে 7 উইকেট নিয়ে ফেলতে পেরেছি। তাইজুলের চমৎকার বোলিং। প্রথম টেস্টে আমরা দেখেছি যে মিরাজ 2 ইনিংসে 5টা 10টা উইকেট নিয়েছেন। প্রথম টেস্টে তাইজুল অতটা
ভালো effective করতে ছিলেন। পারেনি, হয়তো বা উইকেট নিতে পারেনি। তো এই টেস্ট ম্যাচে 6টা উইকেট নিয়েছেন। এভরি সেকেন্ড টেস্টই দেখা যাচ্ছে যে তাইজুল বা মিরাজ কেউ না কেউ 5 ক্লিক উইকেট করছেন। নিচ্ছেন, এটা আমাদের জন্য খুব পজিটিভ দিক। জি, গতকাল তামিম ইকবাল তার সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি একটা পোস্ট করেছেন যে ওয়ার্ল্ডের সবচেয়ে আন্ডাররেটেড ক্রিকেটার হলেন, বোলার হলেন তাইজুল ইসলাম। আপনি একমত কিনা? তাইজুল পরবর্তীতে তিনি প্রেস কনফারেন্সে এসে মানে তিনিও বলেছেন যে তিনি খুবই আন্ডাররেটেড। হ্যাঁ, হয়তো বা ওইভাবে তারকা খ্যাতিটা নাই, কিন্তু সে কিন্তু রেগুলার মেম্বার টেস্ট টিমে, কিন্তু যারা ম্যানেজমেন্টে আছে এমন নয় যে তাকে হেয় করা হচ্ছে বা তিনি সুযোগ পাচ্ছেন না। ম্যানেজমেন্ট কিন্তু তাকে সেই সম্মানটা দেয়, সব সময় ওই রেসপেক্টটা দেয়, এবং সব টেস্ট সিরিজেই কিন্তু থাকছেন, খেলছেন। এবং সেই কারণে কিন্তু যখন তামিম ক্যাপ্টেন ছিল, যখন মাহমুদুল্লাহ ক্যাপ্টেন ছিল, তারা কিন্তু ক্যারি করেছেন ওয়ানডে টি-20-তে টেস্ট পারফরমেন্স দিয়েই। তো আমার মনে হয় না যে তাকে, হয়তোবা আমরা যেভাবে অন্য অন্য প্লেয়াররা একটা পারফরমেন্স করলেই হয়তোবা মিডিয়া বা তারকা খ্যাতিটা পেয়ে যান, তাইজুলের ক্ষেত্রে ওইভাবে হয় না, কিন্তু ম্যানেজমেন্ট কিন্তু তাকে ওই রেসপেক্টটা দেয় সবসময়। জি, আপনি গত ম্যাচের কথা বলছিলেন যে ডাবল ফাইফার ছিল মেহেদী মিরাজের। এর বিপরীতে মুজারাবানি তিনি 9 উইকেট নিয়েছেন, দ্বিতীয় ইনিংসে তো 6 উইকেট নিলেন, প্রথমটাতে 3। বাংলাদেশের যারা পেসার রয়েছেন, যে ট্রায়োড প্রথম ইনিংসে যারা বল করেছিলেন, 3 উইকেট নিয়েছেন নাহিদ রানা, হাসান মাহমুদ এবং খালেদ আহমেদরা ছিলেন, তাদের চেয়েও আসলে ভালো বোলার কিনা ব্লেজিং মুজারাবানি, নাকি বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাটাই আসলে এখানে দেয়? দেখেন, ব্লেজিং ওর কিন্তু প্রত্যেকটা টিমকেই টাফ টাইম দেয়। আপনি যদি ওভারঅল জিম্বাবুয়ের এগেনস্টে খেলাগুলো ফলো করেন, তার এগেনস্টে প্রত্যেকটা ইন্টারন্যাশনাল টিমের টপ অর্ডার ব্যাটসম্যানরা কিন্তু স্ট্রাগল করেন, যেহেতু তার হাইটটার কারণে। 6 ফিট 4 ইঞ্চিস লম্বা, আবার হাতের 2 ফিট, অলমোস্ট 8 ফিট 4 ইঞ্চি উপর থেকে বল করে, এবং একটা ভালো পেসেও কিন্তু সে বল করে, এবং অনেক দিন ধরে খেলছেন, প্রায় 2-3 বছর ধরে কিন্তু জিম্বাবুয়ে টিমের সাথে রেগুলার মেম্বার। তো তার বোলিং ফেস করাটা কিন্তু যে কোনো টিমের জন্য আমার কাছে মনে হয় যে সহজ না। তো আমরা বেশি স্ট্রাগল করেছি প্রথম টেস্ট ম্যাচে, 2টা ইনিংসেই খুবই স্ট্রাগল করেছি। তার বলে উইকেটে যেহেতু এক্সট্রা একটা বাউন্স ছিল, সেই এক্সট্রা বাউন্সটা সে ভালো মতন ইউজ করতে পেরেছেন কোন লেনটাতে, যেটা আমরা মিস করেছি। আমাদের হয়তোবা নাহিদ রানা ছিল ফাস্টেস্ট বোলার, কিন্তু তার লেনটা হয়তোবা ওই লেনটাতে, যেহেতু এক্সপিরিয়েন্স নাই, অনেক দিন বেশি দিন তো আর খেলছে না, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হলো, তো সেই কারণে আমার মনে হয় যে আমরা বোলিং ভালো করেছি, কিন্তু উইকেট নেওয়ার জন্য যে আপনাকে যে লেনটা এক্সপিরিয়েন্স, যে লেনটা প্রয়োজন, ওই লেনটা আমরা হিট করতে পারিনি। জি, একটু মুশফিকুর রহিম প্রসঙ্গে যেতে চাই। তিনি একটা ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং দীর্ঘ সময় ধরে আমরা তাকে দেখছি ব্যাট প্যাচের মধ্যে যাচ্ছেন, এবং তাকে অন্যান্য যারা ক্রিকেটার আছেন, তিনি যেহেতু সিনিয়র ক্রিকেটার, তাকে অন্যান্য যারা অনুজরা রয়েছেন তাকে ডিফেন্ড করে আসছেন। আপনার কাছে কি মনে হয় যে শুধুমাত্র টেস্টটাই খেলছেন এখনো পর্যন্ত মুশফিকুর রহিম, তার অবসর নেওয়ার সময় হয়ে গেছে কিনা তিনি যেভাবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু আজকে 96 নাম্বার টেস্ট ম্যাচ তার হচ্ছে, এই টেস্ট ম্যাচটাতে আমি ১৭তম টেস্ট দেখতে চাই, এই কারণে যে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হবেন যে 100টা টেস্ট ম্যাচ খেলছেন। যদিও সে 190 করেছিলেন পাকিস্তানের সাথে, তারপরে প্রায় 10টা ইনিংস 59। তারপর আমি ব্যক্তিগতভাবে আশা করি যে নেক্সট, আজকে তো তার 96, আরো 4টা টেস্ট ম্যাচ আমরা তাকে অন্তত এই মাইলফলকটা তিনি স্পর্শ করবেন অবশ্যই, এবং সে পারফর্মও করবে ডেফিনেটলি। শুধু তো আর খেলবে না, সে পারফর্মও করবে। আমাদের ওকে নিয়ে আসলে প্রশ্ন না করাটাই বেটার, যেহেতু তার মানে নিবেদন নিয়ে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ, অবশ্যই আপনার হার্ডওয়ার্ক, আপনি সেই 2004-এ যখন আমাদের সাথে আমরা ফার্স্ট ট্যুর করলাম ইংল্যান্ডে, তার ডেবু হয়েছিল, তারপর থেকে তো টেস্ট সিরিজের পরে সে চলে এসেছিল, তারপর থেকে যে তার লাইফস্টাইলটা, আমি যতটুকু জানি যে সন্ধ্যা আর কি রাত 10টার সময় ঘুমিয়ে যায়, আবার ফজরের সময় উঠে প্র্যাকটিস করে, এই রুটিনটা, এই পুরা লম্বা 2004 থেকে এখন 2025 21 বছর ধরে একই রুটিনে সে আছেন। তো এইটার জন্য আমার মনে হয় যে আমাদের সে সাকসেসফুল, বাংলাদেশের জন্য অনেক পারফরমেন্স করেছে, 3টা ডাবল সেঞ্চুরি আছে। রিসেন্টলি একটু আমার কাছে মনে হয়েছে যে তার স্টান্সে হয়তো বা, আমার চোখে লেগেছে, এটা জানি না অন্যজনের কাছে লেগেছে কিনা, বিশেষ করে 190-র পরে যখন ইন্ডিয়া সিরিজ খেলতে গেল, তখন আমার কাছে মনে হয়েছিল বুমরার এগেনস্টে যখন খেলছিল, তার
ওপেন আর কি লেফট লেগটা মনে হয় একটু বেশি ওপেন করে ফেলছেন, সেই কারণে বেশি ডিসমিসেলগুলো এলবিডব্লিউ বা বোল্ড হচ্ছিল। তো হয়তোবা এটা নিয়ে সে কাজ করবেন, কোচ যারা আছেন সালাউদ্দিন ভাই ওনারা হয়তোবা এটা নিয়ে হয়তোবা ছোটোখাটো, এত বড় প্লেয়ারের আসলে জাস্ট ছোটোখাটো একটু দাঁড়ানো বা হাতের একটু গ্রিপ এইটা ঠিক করলে কিন্তু তাদের সমস্যাটা ক্লিয়ার করানো যায়। জি, আমার যে প্রশ্নটা ছিল মানে উইকেট নিয়ে, যে এখনো পর্যন্ত সেই স্পিন নির্ভর উইকেটের উপরই কেন নির্ভর করতে হচ্ছে, মানে এত এত ভালো ভালো পেসার? না দেখেন আপনার এখন এমন একটা সিচুয়েশন আমরা ছিলাম এই টেস্ট সিরিজের, আমরা প্রথম টেস্টটা হেরে গিয়েছি, ট্রু উইকেট বানিয়ে আমরা হেরে গিয়েছি। তো এই টেস্ট ম্যাচ ডেফিনেটলি আমাদের ম্যাচ জিতে সিরিজটা ড্র করতে হবে। সেই কারণেই আসলে আমরা উইকেটটাতে যেন স্পিনাররা হেল্প পায় এবং ব্যাটসম্যানরা যেন রান করতে পারে, কারণ আমাদের পেস বোলাররা ভালো, কিন্তু তারা যখনই আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল আর কি আইসিসি ইভেন্ট বা খুব ইম্পর্টেন্ট সময় তারা ওই ডেলিভারিটা করতে পারে না, যে উইকেটটা আমাদের স্পিনারদেরই নিয়ে দেয় সব সময়। তো সেই কারণেই হয়তো বা ম্যানেজমেন্ট চিন্তা করছে চিটাগাংয়ে যেহেতু রানের উইকেট এবং এখানে পেস বোলার খেলাটা সহজ, এখানে স্পিনারদের জন্যই উইকেটটা তৈরি করেছেন এবং 3টা স্পিনারও খেলানো হচ্ছে এই টেস্ট ম্যাচ। জি, টেস্টের কথা যদি বলি, সাম্প্রতিক সময়ের খুব একটা, যেটা বলছিলাম যে খুব একটা ভালো বা শেপে নেই দল, তারপরও আপনার কাছে কোন ক্রিকেটারকে দেখে মনে হয়েছে যে মানে কোন ক্রিকেটারকে আপনার চোখে লেগেছে সাম্প্রতিক টেস্টের পারফরমেন্সে? আমাদের জি জি আমাদের দেখেন আপনার প্রত্যেক টেস্ট ম্যাচে একজন না একজন কিন্তু ভালো খেলেন, হয় 60-70। আমি ধারাবাহিকতার কথা বলছি, যে ওই ধারাবাহিকভাবে কেউ ভালো হচ্ছে না। আপনি দেখেন, আপনি ইন্ডিয়াতে দেখেন যে মমিনুল চমৎকার একটা 100 করেছেন 2টা টেস্ট ম্যাচের মধ্যে, একটা ব্রিলিয়ান্ট 100 ছিল। সাদমাম একটা ম্যাচে 50 করেছিলেন। পাকিস্তানে সাদমাম একটা ইনিংসে 90 করেছিল। মুশফিক 190 করেছিল। তো এইভাবে আমাদের এক টেস্ট ম্যাচে 2-3 জন পারফর্ম করছে না, এইটা একটা বড় সমস্যা। সেই কারণে আমাদের রেজাল্টটা আমাদের ফরে খুব কম আসে। তো এই একটা অপরচুনিটি এই টেস্ট ম্যাচটাতে আমরা যেন এই একটা ইনিংসেই যেন যারাই ব্যাটিং করি সবাই যেন ভালো বড় বড় ইনিংস খেলে, এইটাই আশা থাকবে। অ্যাটলিস্ট 3-4টা সেঞ্চুরি যদি সেই ধারাবাহিকতাটা আসলে খুব ইম্পর্টেন্ট যে কোনো খেলার ক্ষেত্রে, এবং টেস্টে তো অবশ্যই ডিপার্টমেন্ট যেহেতু দেয়। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। দর্শক কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি। দর্শক ফিল্ম কেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম টেস্ট নিয়ে। তবে এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ চলছে আবাহনী মোহামেডানের মধ্যকার। আমরা যেটা বলছিলাম যে 240 রান করেছে মোহামেডান। আপনার কাছে কি মনে হয় মোহামেডান সবচেয়ে বেশি খাতায় কলমে কাগজে কলমে সবচেয়ে স্ট্রংগেস্ট টিম ছিল মোহামেডান? না, এইবার খুবই ভালো লাগছে যে একদম লাস্ট ম্যাচে এসে রেজাল্ট হচ্ছে। 16 নম্বর ম্যাচে এসে ঢাকা প্রিমিয়ার লিগে কে চ্যাম্পিয়ন হবে, যদিও 2 পয়েন্ট এগিয়ে আছেন আবাহনী, কিন্তু মোহামেডান যদি জিততে পারে তাহলে হয়তোবা হেড টু হেডে মোহামেডান চ্যাম্পিয়ন হবেন। ফার্স্ট রাউন্ডেও আবাহনী মোহামেডান খেলায় মোহামেডান উইন করেছিল। তো মিরপুরের প্রথম ম্যাচটা কিন্তু আবাহনী মোহামেডান মনে হয় 300 সামথিং করেছিল, এমন একটা সিচুয়েশনে ছিল যে সেখানে তারা 350 করার মতন। তো সেই জায়গায় আবাহনী ওই রানটা চেস করতে পারেনি। তো 240 একটা গুড স্কোর আমি মনে করি যে ফাইনাল ম্যাচে, এবং মিরপুরে যেহেতু খেলা, ডেফিনেটলি পারভেজ ইমন তাদের ট্রাম্প কার্ড হবে আবাহনীর, এবং সৈকত আলী, এই 2টা প্লেয়ারকে যদি মোহামেডান নিতে পারে এই 2টা উইকেট আর্লি, তাহলেই হয়তো তাদের সম্ভাবনা থাকবে চ্যাম্পিয়ন হওয়ার। আদারওয়াইজ এই 2জন প্লেয়ার যদি ভালো খেলে তাহলে আসলে 240 রান হয়তো আবাহনী ইজিলি চেস করতে পারবেন। ভালো লাগছে যে এই সময় এসে আবাহনী যেভাবে আসলে, যেহেতু লাস্ট 15 বছর তারা ডোমিনেট করেছিল ঢাকা ক্রিকেটে, তো এই বছর এসে যে তারা এই রেজাল্ট নিয়ে এসেছেন, ডেফিনেটলি ক্রেডিট দিতে হবে কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, যারাই নতুন ম্যানেজমেন্ট যারা কাজ করেছেন, এবং প্লেয়ারদের। হান্নান ভাইকে ডেফিনেটলি, হান্নান ভাই সিলেকশন প্যানেল থেকে এসে কোচিংয়ে এসেছেন এবং চমৎকারভাবে লিড করেছেন, টিমটা সাজিয়েছেন। তো চ্যাম্পিয়ন না হও যদি হয় যে তাও রানার্স আপ হবেন। আমার মনে হয় যে পুরা
ম্যানেজমেন্টকে একটা ক্রেডিট দিতে হবে এবং এটা আমরা ধারণা করি কিংবা বিভিন্ন সময়ে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে আবাহনীর যে ডমিনেন্সটা সেটার অনেকটা পেশি শক্তির ব্যবহার অনেকটা কমিটিতে যে ছিল আগে এই জিনিসগুলো সেখান থেকে এরপরও মানে এই 5 আগস্ট পরবর্তী সময়ে যে পট পরিবর্তনের পরেও আবাহনীর সেটাই এই রেজাল্টের জন্য আমি ডেফিনেটলি পুরো এই কারণেই বলছি যে কোচিং স্টাফ ম্যানেজমেন্ট এবং প্লেয়ারদের ক্রেডিট দিতে হবে যে তারা অসাধারণ ক্রিকেট খেলেছেন এবং চমৎকারভাবে সিলেকশনও করেছেন। আমি বলবো যে যেমন মোসাদ্দেক কিন্তু অন্য টিমে অফার ছিল, সে কিন্তু যায়নি, যেহেতু লাস্ট 12-13 বছর সে আবাহনীর হয়েই খেলে এসেছেন সব সময় এবং এই বছরও সে এই টিমেই বলেছেন না আমি এই টিমেই খেলবো এবং রেজাল্টও ডোমেস্টিক ক্রিকেটে মোসাদ্দেক কতটা ইম্পর্টেন্ট এটা আমরা সব সময় দেখি যে ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন প্লেয়ার, ব্যাটিং বোলিং অসাধারণ পারফরমেন্স করে থাকেন সব সময় এবং এই বছরও কিন্তু অলমোস্ট অলরাউন্ডার পারফরমেন্স হিসাবে অসাধারণ, বোলিংয়ে 2 নম্বরে আছেন, ব্যাটিংও টপ 5 বা 10 এর মধ্যে আছেন এবং আমার যতটুকু মনে পড়ে 16 কিংবা 17 দিকে তিনি যখন নাকি মাঝে ডিপিএল এর মাঝে তিনি সম্ভবত বাংলাদেশে এ দল কিংবা অনূর্ধ্ব 19-এর হয়ে তিনি দেশের বাইরে খেলতে গেলেন, তার আগ পর্যন্ত অর্থাৎ ডিপিএল এর মাঝামাঝি সময়ে ব্যাটে বলে দুটোতেই টপ স্কোরার এবং টপ উইকেট টেকারও তিনি ছিলেন। না মোসাদ্দেক চ্যাম্পিয়ন প্লেয়ার, ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ পারফরমেন্স করে এভরি ইয়ার। দুঃখ লাগে যখনই সে বিপিএল খেলে এই পারফরমেন্সের কোনো একটা অংশ আমরা দেখতে পাই না, এটাই আসলে দুঃখজনক যে যখন সে বিপিএল খেলে আমরা এই পারফরমেন্সটা পাই না বা বাংলাদেশের হয়েও আসলে খুব বেশি ওইভাবে আমরা দেখি নাই, কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগে অসাধারণ প্লেয়ার। জি মোহামেডানের কথা একটু বলুন যে এই দলটার অধিনায়ক ছিলেন তামিম ইকবাল, তারপর তামিমের সাথে যে ইনসিডেন্টটা হলো এবং পরবর্তীতে তাওহিদ হৃদয় অধিনায়কত্ব পেয়েছিলেন এবং তিনি শেষ পর্যন্ত তাকে নিয়ে অনেক জল খোলা হয়েছে, শেষ পর্যন্ত তিনি এই ম্যাচটাতে খেলতে পারছেন। এইবারের ঢাকা প্রিমিয়ার লিগে কিন্তু মোহামেডান, লিজেন্ড অফ রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, আবাহনী এই 4টা টিম কিন্তু আর কি বিগ বাজেটের টিম, এই 4টা টিমই কিন্তু খুব ভালো পেমেন্ট করা হয়েছে প্লেয়ারদের এবং সেই জায়গায় মোহামেডান সবার উপরে আমার মনে হয় মোহামেডান। তো এবং সেই ফরচুন বরিশালের ছায়া কিন্তু এই মোহামেডান এইখানে আছেন, হ্যাঁ মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম সবাই, কিন্তু আসলে মুশফিক টেস্টে চলে গিয়েছেন, তামিমও অসুস্থ হয়ে পড়েছেন, খেলতে পারেনি। তো সেই শান্ত আবাহনীর হয়ে খেলেন ক্যাপ্টেন, হ্যাঁ তিনি আবাহনী তাকে মিস করবে। হ্যাঁ তো আমার মনে হয় যে মোহামেডান বিগ বাজেটের টিম করেছেন কিন্তু বেঞ্চের প্লেয়ারগুলো ওরা অতটা বড় প্লেয়ার রাখেনি, যখন তাদের মুশফিক চলে গিয়েছেন প্রক্সি যখন প্রয়োজন হ্যাঁ তখন ওই জায়গায় আবাহনী আবার এগিয়েছিলেন, তারা মুশফিক, নাহিদ এবং শান্ত, নাহিদ এবং আরেকটা প্লেয়ার, তাদের 3টা প্লেয়ার টেস্ট টিমে আছেন, তো ওই মমিনুল, তো এই 3 জনের জায়গায় কিন্তু তারা ব্যাকআপ প্লেয়ার কিন্তু চমৎকারভাবে রেখে দিয়েছেন টিমে এবং সেই কারণেই তাদের রেজাল্টটাও ভালো হচ্ছে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তারপরও বৈভব সূর্যবংশীকে দিয়ে আসলে শেষ করতে যে তিনি কালকে যে খেলাটা খেলেছেন 35 বলে সেঞ্চুরি এবং টি-20তে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি বর্তমানে, তার খেলাটা কি দেখেছেন কিনা এবং তার খেলাটা পুরো আইপিএল বাংলাদেশের ক্রিকেটারদের যদি আপনি কম্পেয়ার করেন, বাংলাদেশের ক্রিকেটাররা কোথায় দীর্ঘদিন 8, 10, 12, 14 বছর একজনের ক্যারিয়ার হয়ে গেছে, এই ধরনের খেলা আমরা তাদের কাছ থেকে এখন পাইনি। একটা 14.5 বছর 32 দিনের একটা ছেলে যে খেলাটা খেলতেন অসাধারণ, আসলে ব্রিলিয়ান্ট ব্যাটিং করেছেন, 35 বলে সেঞ্চুরি করেছেন, প্রায় 9-10টার মতন 6 মেরেছেন, 11টা 6 মেরেছেন। একটা 14 বছরের ছেলেদের আমাদের কি হয় যে আমরা 40 ইয়ার্ডের গ্রাউন্ড দেই, ওকে কালকে যেভাবে ব্যাটিং করছিল মনে হচ্ছিল যত বড় মাটি দেন ওই মাটি ক্লিয়ার করে, 90 মিটার হ্যাঁ সবচেয়ে বড়, অসাধারণ ব্যাটিং করেছেন। এবারে আইপিএলে বড় একটা কালেকশন ছিল রাহুল দ্রাবিড়, এবং এই বয়সে যেটা বলছেন যে ভিডিও গেম খেলার কথা, সেখানে তিনি ভিডিও গেমের মতোই খেলেছেন একেবারে মাঠে। আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, এখান থেকে আসলে শেখার রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের, কতটুকু শিখতে পারবে তারাই জানে। শেষ করছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।